বন্ধ্যাত্বের ক্ষেত্রে টিউব পরীক্ষার ভূমিকা আমাদের আজকের আলোচনার বিষয়। কথা বলছি তাহমিনা আহমেদ, সহকারী অধ্যাপক ইনফার্টিলিটি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। এখানে আমি কর্মরত আছি এবং কাজ করছি ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। কাজের জন্য আসলে আমাদেরকে প্রতিনিয়ত রোগীদের বিভিন্ন কোশ্চেনের মুখোমুখি হতে হয়, সেই সূত্রেই এই কথার অবতারণা। তো কিছুদিন আগে আমার একটা রোগী বললেন যে, আমার ম্যাডাম, আমি অনেক জায়গায় চিকিৎসা করেছি, এখন আমার কয়েকজন আত্মীয় স্বজন বিভিন্নজন বললেন যে আমার কি টিউব পরীক্ষা করা হয়েছে। তো সেই রোগীর এই কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আসলে আজকের কথাগুলি বলা, যে আমরা কিভাবে ফার্টিলিটি স্পেশালিস্ট হিসেবে একটা রোগীকে ইভালুয়েট করি এবং তারপর তার চিকিৎসায় স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে এগিয়ে যাই। তো প্রথমে আসি, যখন একটা ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের চিকিৎসার জন্য বন্ধ্যাত্ব কী সেটা ডিফাইন করা। যখন স্বামী স্ত্রী 1 বছর তারা একসাথে থাকবে, কোনো পদ্ধতি ব্যবহার করবে না, এটাকে আমরা বন্ধ্যাত্ব বলি। অনেকেই দেখা যাচ্ছে যে হাজব্যান্ড বাইরে থাকে এবং 3 মাসের বা 2 মাসের বেশি সময় কখনোই তারা একসাথে থাকে নাই। সো তখন এটাকে আসলে আমরা কি বন্ধ্যাত্ব হিসেবে ডিফাইন করব? আসলে করব না। তাহলে যখন তারা এরকম থাকে তখন আমরা তাদেরকে, হাজব্যান্ড ওয়াইফ কাপলের দুজনকেই আমরা পার্টনারদেরকে সব বেসিক যে ইনভেস্টিগেশনগুলো সেগুলো দ্রুত করেই ফেলি। করার পর দেখা যায় যে কোনো সমস্যা নাই, তখন কিছু অ্যাডভান্স পদ্ধতি, যেগুলো আমরা ART অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিকগুলো অ্যাডভাইস করি সময়ের অভাবে। এছাড়া যখন আমরা একটা কাপল দেশেই থাকে, তারা এক জায়গায় থাকে, তাদের তেমন কোনো সমস্যা নাই, তখন এই কাপলটার ক্ষেত্রে কিভাবে প্রসিড করি? প্রসিড করার প্রথমে আমরা ওভুলেশন বা ডিম্বাশয়ের যে ডিম্বাণু, তার সংখ্যা কত, সেই ডিম্বাণুগুলো সঠিকভাবে বড় হচ্ছে কিনা এবং আলটিমেটলি ডিম্বাণু প্রস্ফুটিত হচ্ছে কিনা, এই জিনিসগুলি আগে কনফার্ম করি। রোগীর বয়স কত ইত্যাদি করার পরে সেকেন্ড স্টেপে আমরা আসলে টিউব পরীক্ষা করি। যখন একটা অল্প বয়স্ক রোগী, প্রথমে তাদের 3 বছরের বেশি হয়নি তাদের বিয়ের বয়স, এবং বাচ্চা নেওয়ার চেষ্টা করছে 3 বছর হয়নি, তখন আমরা প্রথমেই টিউব পরীক্ষার কথা চিন্তা করি না, যদি না তাদের কিছু স্পেসিফিক ইন্ডিকেশন থাকে, যেমন যদি কোনো সার্জারি থাকে, কোনো অপারেশনের টিউব কেটে ফেলা থাকে, কোনো একটোপিক প্রেগনেন্সি থাকে, এরকম কিছু বিশেষ ক্ষেত্রে আমরা টিউব পরীক্ষাটা আগে করি। এছাড়া আমরা কিন্তু টিউব পরীক্ষাটা প্রথমেই করতে দেই না, এবং এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী আমাদেরকে এই স্টেপগুলোতে যেতে হয়। তো রোগী যখন আমাকে প্রশ্ন করলো যে, ম্যাডাম আমার টিউব পরীক্ষা, রোগীটার বয়স মাত্র 19 বছর এবং তাকে আসলে আমরা সরাসরিভাবে কোনো পরীক্ষা নিরীক্ষা না করে কোনো টিউবের পরীক্ষায় যাব না। আমার কাছে যখন রোগীটা আসবে, আমি তাকে ওভুলেশন কনফার্ম করবো, তার ডিম প্রস্ফুটিত হচ্ছে কিনা প্রতি মাসে, তার হাজব্যান্ডের সিমেন্ট টেস্ট ভালো আছে কিনা, এইগুলি কনফার্ম করার পরেও যখন দেখা যাচ্ছে কনসিভ হচ্ছে না, দেন সেকেন্ড স্টেপে আমরা যাবো আসলে টিউব পরীক্ষা করতে। কিভাবে আমরা টিউব পরীক্ষা করব? টিউব পরীক্ষার পদ্ধতির একটি সম্পর্কে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি, সেটি হচ্ছে ল্যাপারোস্কোপি। এটা সবচেয়ে অ্যাডভান্স পদ্ধতি এবং ব্যয়বহুল পদ্ধতি। এছাড়া আরও 2টা পদ্ধতিতে আমরা টিউব পরীক্ষা করে থাকি। একটা হচ্ছে ট্রান্সভাজানাল সোনোগ্রাফির মাধ্যমে, সেটার নাম হচ্ছে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, এবং আরেকটা হচ্ছে হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি, এটা আসলে এক্সরের মাধ্যমে করা হয়। তো এই 2টা পরীক্ষা আসলে খুব বেশি ব্যয়বহুল না, মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবেল এবং কিছুটা পেইনফুল। তো এই কারণে আমরা রোগীদেরকে আসলে ডিটেইল বর্ণনা করি যে পদ্ধতিটাকে, এবং আমরা ফার্টিলিটির যারা প্র্যাকটিস করি তারা আসলে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফিটা প্রেফার করি, কারণ এটা একটু লেস পেইনফুল দ্যান হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি, এবং আমাদের সেন্টারে অ্যাভেলেবেল, এবং আমরা নিজেরা করি বিধায় একই সাথে ইউটেরাস, ওভারি সব কিছু দেখে টিউবের অবস্থানও নির্ণয় করা যায়। এই স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফিটা একদমই ব্যয়বহুল নয়, সাধ্যের মধ্যে টিউব পরীক্ষা। তো ওই আমার যে পেশেন্ট, তার প্রশ্নের উত্তরে সামারাইজ করলে দাঁড়ায় যে আমরা প্রথমে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, অথবা কোনো জায়গায় স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি যেখানে অ্যাভেলেবেল না, ফার্টিলিটির ডাক্তার আসলে সব জায়গায় অ্যাভেলেবেল না, সেখানে গাইনোকোলজিস্ট আমাদের কলিগরা হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি, এটা অলমোস্ট এটার কাছাকাছি এক্সরের মাধ্যমে করা হয়, কিছুটা বেশি পেইনফুল, সেই পরীক্ষাটা অ্যাডভাইস করতে পারেন টিউব পরীক্ষার জন্য। এবং এরপরেও যদি কনফার্ম হওয়ার প্রয়োজন হয়, তাহলে আমরা আসলে ল্যাপারোস্কোপি, বা যেটা এর আগের আমি ভিডিওতে বলেছি যে ল্যাপারোস্কোপি কখন কিভাবে আমরা করি, সেখানে শুধু টিউবের প্যাটেন্সি দেখা হয় না, এর সাথে পেলভিক ক্যাভিটিতে জরায়ু, ওভারি এবং এর আশেপাশের যে অঙ্গ প্রত্যঙ্গের সাথে যে রিলেশন, সেই সব জিনিস আমরা ইভ্যালুয়েট করি, এবং করে সেই রোগীটার জন্য আমরা পরবর্তী নেক্সট স্টেপের যে অ্যাডভান্স ট্রিটমেন্ট সেটা প্ল্যান করি। এই হলো টিউবের পরীক্ষা নিয়ে কথাবার্তা। কথা হবে নেক্সট টাইম আরও কোনো একটা বিষয় নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।